আসসালামু আলাইকুম। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমার আগের লাইভটি সাময়িকভাবে সমস্যাগ্রস্ত হয়েছিল, যার কারণে আবার নতুন করে লাইভে আসলাম। তো প্রিয় ফেসবুক ফ্রেন্ডস, শুভাকাঙ্ক্ষী, প্রিয় আমার বাংলাদেশের সকল ভাই বোন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। সবার জন্য শুভকামনা। সবাই মিলেই বাংলাদেশ এবং সবাই মিলেই আগামী। কাউকে বাদ দিয়ে একটি দেশ কল্পনা করাও উচিত না, কাউকে বাদ দিয়ে চিন্তা করাও কোনো সুনাগরিকের কাজ না। বর্তমান সময়ে আমাদের সাময়িক অনেক অসুবিধা হইতেছে, এটা স্বাভাবিক। কারণ একটি সরকার যখন হঠাৎ করে হুজুট খায়, বা একটি সরকারকে যখন এরকম একটা অবস্থানে গণ অভ্যুত্থান বলেন বা বিপ্লব হওয়ার বলেন, যেটি বলেন না কেন, একটা রাষ্ট্রে যখন এরকম একটা আঘাত আসে, তখন কিন্তু রাষ্ট্রে একটু সাময়িক সমস্যা হবে, এটা একদম স্বাভাবিক। এবং এটা নিয়ে বিচলিত বা এটা নিয়ে হতাশ হওয়ারও আমি কোনো দিক দেখি না। কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু কাজ করে নেওয়াটা আমাদের সবারই উচিত। ব্যবসার ক্ষেত্রে বলেন, পারিবারিক ক্ষেত্রে বলেন, রাষ্ট্রীয় ক্ষেত্রে বলেন, সব কিছুর ক্ষেত্রে আমি 3টা পয়েন্ট খুব গুরুত্ব সহকারে দেখতেছি। নাম্বার 1 যে পয়েন্টটা আমি দেখতেছি সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবের একটি বৈশ্বিক একটি পরিচিতি বা একটা প্রভাব আছে, যে প্রভাবটি দিয়ে আমাদের কিছু কাজ, যেহেতু ওনাকে আমরা তত্ত্বাবধায়ক বলেন বা ইন্টেরিয়ার গভর্নমেন্টের প্রদান করেছি, তার কাছ থেকে কিছু প্রত্যাশা থাকাই স্বাভাবিক। আর উনিও যেহেতু একজন প্রবীণ বয়স্ক ব্যক্তি, নিয়ারেবল 80+ এজ, তো এই এজে এসে কিন্তু উনি একটা রাষ্ট্রকে অনেক দিন চালাবে বা ধরে রাখবে, এটা কিন্তু ওনার পক্ষে কারো পক্ষে সম্ভব না। সুতরাং উনি যেহেতু একটি দায়িত্ব ওনাকে আমরা দিয়েছি বা উনি সানন্দে গ্রহণ করেছেন, তো ওনাকে দিয়ে বা ওনার সাথে পাশে আমরা সবাই মিলে যদি উৎসাহিত করে আমাদের দেশ থেকে রোহিঙ্গাদেরকে, আমি যে সবার আগে যে জিনিসটা গুরুত্ব দিতে বলতেছি, আমাকে আপনারা অন্য দৃষ্টিতে নেবেন না, এটা আমাদের রাষ্ট্রটা আমাদের সবার, সমস্যা আমাদের সবার, সমাধানটা হলেও সবার। তো রোহিঙ্গাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে বের করে দেওয়া বা তাদের যে অবস্থান, সেই অবস্থানে পৌঁছে দেওয়াটার জন্য একটি বৈশ্বিক একটি সাপোর্ট বা শক্তি দরকার। সেই শক্তিটা যদি আমরা ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে আমরা সবাই সম্মিলিতভাবে এক ধরনের ওনাকে উৎসাহিত করে ওনার সহযোগিতা নিয়ে আমরা সমাধান করতে পারি, তাহলে আমাদের আগামী দিনটা অনেকটাই রিস্ক ফ্রি। আমাদের রাষ্ট্রের যে রিস্কটা আছে, রিস্ক ফ্রি ইনশাল্লাহ হবে। কারণ হচ্ছে অলরেডি রোহিঙ্গারা আমাদের দেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন কুকীর্তিগুলা, বিভিন্ন ছিনতাই, রাহাজানি সহ বিভিন্ন কাজগুলা, অপহরণ সহ অনেক খারাপ কাজের সাথে বা রাষ্ট্রীয় অনেক এই কী বলে এটাকে, আমি যেটা একটু অনেক কুকীর্তিগুলো কিন্তু রোহিঙ্গারা করতেছে। তো রোহিঙ্গাদেরকে যদি আমরা দেশে রেখে দেই, আগামী দিনগুলা কিন্তু আমাদের জন্য অবশ্যই ভয়ঙ্কর একটি রূপ নেবে। কারণ হচ্ছে রোহিঙ্গারা কিন্তু আপনার বাংলাদেশের না, এবং ওরা কখনোই আমাদের দেশের শান্তি বা আমাদের দেশের কোনো ভালো কখনই চাবে না। ওরা আমাদের দেশের ক্ষতি করে যাবে, এবং এইটা আসলে কোনো রাজনৈতিক গভর্নমেন্ট আসলেই যে পারবে, এটা কিন্তু বিষয় না। তাই ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে আমাদের এই কাজটা করে নেওয়া উচিত, এবং রাষ্ট্রীয় কিছু সংস্করণ, যাতে আগামী দিন কোনো সরকারি, আমরা বলবো না যে আগামী দিন বিএনপি এসে পড়বে কিংবা জামাত এসে পড়বে কিংবা আরও XYZ আওয়ামী লীগ চলে আসবে, যেই আসুক, এনিহাও আমাদের পছন্দ, জনগণের পছন্দ যে আসবেই, এটা তো আটকানোর কিছু নেই। একটি সুষ্ঠু নির্বাচন হলে, আমি মনে করি সুষ্ঠু নির্বাচন হলে কলা গাছও জিতে যেতে পারে। কারণ হচ্ছে যেখানে গণতন্ত্রের ভাষা হচ্ছে যে মত প্রকাশ যখন স্বাধীনভাবে করতে পারবে, তখন অনেক অপ্রত্যাশিত কাজগুলো প্রত্যাশার রূপ নেবে। তো এটা কিন্তু স্বাভাবিক যে হয়তো বা এমন একটি সুষ্ঠু নির্বাচন হলে এমন অনেক ব্যক্তিদেরকে আমরা প্রত্যাশা করিনি, তারাই হয়তো বা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে। সো এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। কিন্তু কোনো রাষ্ট্রীয় কোনো কর্মকর্তা বা আমাদের যে আগামী দিনে কোনো রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা
গোষ্ঠী যাতে স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিজমের সাথে জড়ায় না যেতে পারে, সেক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরিবর্তন, সংবিধানের কারেকশন পরিবর্তন অবশ্যই দরকার। এটা করে নেওয়া উচিত এবং এটা আমাদের ডক্টরের হিসাব করবে না, এটা আমাদের সবাইকে সম্মিলিত হয়ে করতে হবে, যে আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হলাম যে এইভাবে একটা রাষ্ট্র আগামীতে পরিচালনা হবে। তুমি প্রধানমন্ত্রী হয়েছো বা আমি প্রধানমন্ত্রী হয়েছি, তুমি বিরোধী দল হয়েছো, সবাই আমরা ভাই ভাই, আমরা একে অপরকে নিয়ে একটি সাম্য অবস্থা বাংলাদেশে দিব, যাতে বাংলাদেশকে দেখে অন্যান্য রাষ্ট্র শিক্ষা পায়। তৃতীয়ত যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের দেশের যে অর্থনৈতিক মন্দাটা, এটি কাটিয়ে ওঠার জন্য বৈদেশিক বিনিয়োগ দরকার। বৈদেশিক বিনিয়োগ পর্যাপ্ত পরিমাণ যদি আমাদের দেশে আসে, ইনভেস্টর আসে, যেমন বিভিন্ন ইনভেস্টর, অনেকে ব্যবসা করার জন্য ছোট ছোট অনেক বড় বড় ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠান, শিল্পপতি, মার্চেন্ট, মিলেনিয়াররা, গ্লোবাল মিলেনিয়াররা, তারা কিন্তু আসলে আমাদের মতো উন্নয়নশীল উন্নয়নকামী রাষ্ট্রে এসে তারা বিনিয়োগ করতে পছন্দ করে। কারণ হচ্ছে স্বল্প বা অল্প বেতন বা অল্প খরচে একটি তাদের প্রকল্প বাস্তবায়ন করার জন্য, তাদের লাভের জন্য। তো আমাদের দেশে বৈদেশিক বিনিয়োগ যদি আসে, তাহলে আমাদের যে ঋণের প্রবণতাটা আছে, ঋণের প্রবণতাটা কমে যাবে এবং আমাদের রাষ্ট্র অনেক ক্ষেত্রে অর্থনৈতিক মন্দা থেকে ফিরে আসবে ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো যাতে আমরা আগামী দিনগুলো গুরুত্ব দিই এবং এই বর্তমান ইন্টিরিয়র গভর্নমেন্ট থাকা অবস্থায় আমরা এই সরকারকে দিয়ে বা সরকারকে সাথে নিয়ে এই কাজগুলো করে নিতে পারি। পাশাপাশি সরকারের যে সময়টা আসলে এক্সপেন্ড করবে, এই উপদেষ্টা পরিষদ যে সময়টা এক্সপেন্ড করবে, সেটা কিন্তু এক্সপেন্ড হবেই। আমরা অনেকে মনে করতে পারি যে আমাদের প্রেশার একেবারে অনেক আগে নির্বাচন দিয়ে দিব, অনেক আগে দিয়ে দিবে, এটা আসলে হলেও হতে পারে, বাট আমার মনে হয় না এটা এরকম কিছু হবে। ওই নির্দিষ্ট সময় গিয়েই নির্বাচনটা হবে এবং নির্দিষ্ট সময় পরেই গিয়ে দেখবেন একটা রাজনৈতিক দলের হাতে আমরা আমাদের দেশকে দেখতে পারবো। সুতরাং এই সময়টা যাতে সুন্দরভাবে তারা কাজ করতে পারে, তাদের কাজগুলার আমরা তাদের কাজের খোঁজ খবর নিতে পারি, যে তারা কাজগুলো কোন কাজগুলো নিচ্ছে, কোন কাজগুলো দরকার, এবং আমাদের পরামর্শগুলো যে এই কাজগুলো দরকার, ঠিক আছে, বাট নট মানে যুদ্ধক্ষেত্রের মতো না, আন্দোলনমুখী না, এটা দাবিমুখী বা আমাদের স্মারকলিপিমুখী গঠনমূলক প্রস্তাবনা। এটা আমরা আমাদের স্ব অবস্থান থেকে আমরা উপস্থাপন করে রাষ্ট্রকে একটি আগামী দিন সুন্দর একটি রাষ্ট্র উপহার নিতে চাই। আমরা থাকতে চাই একটি অভয়ারণ্য বাংলাদেশে। কারণ হতেছে আমার দেখা মতে অনেকেই দেশ থেকে বিদেশে পাড়ি দিচ্ছে বা দিতে চায়, ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে, আমাদের দেশে মেধাগুলো বাইরে চলে যেতেছে। তার প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং একে অপরের সাথে বৈরীমূলক আচরণের কারণে। দেখা গেল আমরা স্ব অবস্থান থেকে আমি একটি ভালো পরামর্শ বা একটি কথা বললে আমাকে আপনারা হয়তো নেগেটিভ দৃষ্টিতে দেখবেন বা খারাপ দৃষ্টিতে দেখবেন, খারাপ কিছু মুভমেন্ট অ্যাটিটিউড করবেন বা করতেছেন। আবার দেখা গেলো আপনারা কোনো ভালো কাজ করলে, ভালো কথা করলে, বা আপনার সেন্সে যেটা ভালো খারাপ, আপনার সেন্সে যেটা ভালো সেটা যে আমার সেন্সে ভালো হবে সেটাও না। আপনার ভালো সেন্সে একটা কাজ করতেছেন বা একটা দায়িত্ব নিতেছেন বা একটা কিছু করতেছেন, সেখানে আমি গিয়ে আপনাকে ইনফ্লুয়েন্স করতেছি না, আমি বরং আপনাকে ডিক্রেস করতেছি। আপনাকে আমি কী করতেছি, সেখান থেকে কীভাবে সরাই দেওয়া যায়, সেখানে আপনার মুভমেন্টটাকে, আপনার উৎসাহটা কীভাবে ধ্বংস করে দেওয়া যায়, এইগুলো করতেছি। সো এইসব কারণেও কিন্তু বাংলাদেশ থেকে অনেক মেধাবী যোগ্য উদ্যোক্তারা দেশের বাইরে চলে যাচ্ছে। আগামীতে যদি এভাবে যেতে থাকে, আমাদের এই সুন্দর আমাদের মাতৃভূমি দেশটাকে কিন্তু আমরা একটি মানে বাসযোগ্য দেশ হিসাবে ফিরে পাবো না, আর অনেক পিছিয়ে থাকবো। বৈশ্বিক বিশ্ব থেকে আমরা অনেক পিছিয়ে থাকবো। সেটা চাই না, সেটা প্রত্যাশা করি না। আমরা চাই আমরা যারা রাজনৈতিক ব্যক্তি আছে তাদেরকে সহযোগিতা করতে, তাদের ভালো কাজগুলোকে সম্মান দিতে এবং তাদের ভুল কাজগুলোকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে বা আমাদের পরামর্শের মাধ্যমে ভুল কাজগুলোকে সংশোধনের ব্যবস্থা করে দেওয়া। সবাই মিলে বাংলাদেশ, সবাই মিলে আগামী। কোনো দল, ব্যক্তি কিংবা গোষ্ঠীর নীতিতে আমরা চলবো না, আমরা চলবো আল্লাহ পাকের হুকুম বিধানের নীতিতে, শান্তির নীতিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।